আরএল অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বার নিবেদিত দেশ সাম্প্রতিকে স্বাগত জানাচ্ছি আমি ফখরুল ইসলাম। ফেব্রুয়ারিতে বাংলাদেশ নির্বাচনের জন্য প্রস্তুত মালয়েশিয়া সফরে জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিএনপি আগামী দিনে রাজনীতি জনগণের মান উন্নয়নের নীতি বলে জানালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচন নিয়ে অনেকেই ষড়যন্ত্রে লিপ্ত বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জুলাই ঘোষণাপত্রে ছাড় দিয়েছি, জুলাই সনদে কোনো ছাড় দেওয়া হবে না বলে জানালেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। নির্বাচনে আস্থা ফিরবে কবে এই শিরোনামে কথা বলতে আমার সঙ্গে স্টুডিওতে তিনজন অতিথি আছেন। আমি শুরুতে তাদেরকে পরিচয় করাতে চাই। আমার সঙ্গে আছেন অ্যাডভোকেট আহমেদ আজম খান, ভাইস চেয়ারম্যান বিএনপি। আমার সঙ্গে আছেন অধ্যাপক ডক্টর হাসানাত আলী, উপাচার্য নওগাঁ বিশ্ববিদ্যালয়, এবং আছেন মুজিবুর রহমান মঞ্জু, চেয়ারম্যান এবি পার্টি। তিনজনকে স্বাগত জানাচ্ছি। আমি প্রথমে অ্যাডভোকেট আহমেদ আজম খান আপনার কাছে আসি। ফেব্রুয়ারিতে বাংলাদেশের নির্বাচনের জন্য প্রস্তুত, মালয়েশিয়া সফরে প্রধান উপদেষ্টা আবারও ঘোষণা করলেন। এদিকে আজকে আমরা লক্ষ্য করেছি যে যুব শক্তি একটি ফোরামে, একটি সমাবেশে এনসিপি একজন নেতা বলছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, যেটি একটি রোডম্যাপ ঘোষিত হয়েছে সরকারের পক্ষ থেকে। নির্বাচনে আস্থাশীল পরিবেশ কি তৈরি হলো? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার সম্মানীয় দুজন আলোচককে, স্বাগতম সম্মানিত দর্শক। দেখুন, নির্বাচনের বিকল্প কি আছে? আমি কিন্তু নির্বাচনের বিকল্প কিছু দেখি না। গত 17 বছর লড়াই করেছি, রক্ত দিয়েছি রাজপথে, রাজপথ রঞ্জিত হয়েছে, গুম হয়েছি, খুন হয়েছি, 60 লক্ষ বিএনপির নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, রাজপথ ছাড়ি নাই। কেন? এদেশের একটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত সরকার, নির্বাচিত সংসদ, জনগণের ক্ষমতায়ন, এবং এই নির্বাচিত সরকার এবং সংসদের মধ্য দিয়ে সমৃদ্ধ বাংলাদেশের যাত্রায় যত সমস্যাগুলো আছে, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালীকরণ, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিকে শক্তিশালীকরণ, অর্থনীতিকে শক্তিশালীকরণ, ব্যাংকিং ব্যবস্থা ভঙ্গুর অবস্থা থেকে শক্তিশালীকরণ, অর্থাৎ সামগ্রিক। অনেকে বলে থাকেন কি জানেন, নির্বাচনে কি একমাত্র গণতন্ত্র? মানে মনে হয় যে ইচ্ছে করেই এই প্রশ্নটা করেন। নির্বাচনই একমাত্র গণতন্ত্র না, কিন্তু বা নির্বাচনই একমাত্র সমাধান না, কিন্তু নির্বাচন গণতন্ত্রের সবচেয়ে শক্তিশালী এবং অত্যন্ত প্রয়োজনীয় স্তম্ভ, এবং নির্বাচন সকল উন্নয়নের বা সকল সমস্যা সমাধানের বড় উপসর্গ। এই জিনিসটা আমরা যারা বুঝতে চাই না বা বুঝতে পারি না বা বুঝবার চেষ্টা করি না, আমরা মনে করি তাদের মধ্যে দেশপ্রেমের অভাব আছে। দেখুন, এই যে অভ্যুত্থান হয়ে গেল, আজকে একটা লেখা আমি পড়তে পারিনি, শুধু হেডলাইন দেখলাম যে এই 24-এর গণ অভ্যুত্থানে একক কেউ অংশীদার নয়, সকলে মিলে আমরা এই অভ্যুত্থানটা করেছি। আমি জানি না ভেতরের কন্টেন্টে কি কি আছে, আমি জানি না, আর অত লম্বা আপনার এখানে বলবার সুযোগও নেই। আমি ওই কথাকে ধরেই বলতে চাই যে এই যে আমরা সকলে মিলে এই গণ অভ্যুত্থানটা সংগঠিত করলাম, কেন করলাম? করলাম জনগণের ক্ষমতায়নের জন্য, করলাম দীর্ঘদিন মানুষ ভোট দিতে পারে না, একটি নির্বাচিত সংসদ এবং সরকার নেই সেজন্যে, করলাম দেশের ভঙ্গুর অর্থনীতি, ভঙ্গুর সাংবিধানিক প্রতিষ্ঠান, সমস্ত কিছুর উন্নয়ন বা উন্নত করবার জন্যে এইটা করলাম, ফ্যাসিবাদের পতনে একটা মুক্ত বাংলাদেশ তৈরি করবার জন্য। এই যে আজকে কথা বলছি আপনার সামনে, এই যে টেলিভিশনে কথা বলছি, এই যে মুক্তভাবে কথা বলছি, আগে কথা বললে প্রতিটা মুহূর্তে হুমকি আসতো, এখন তো হুমকি আসে না। তো কাজেই এই মুক্ত বাংলাদেশে যদি আমরা সমৃদ্ধ অর্থনীতির দিকে বা সমৃদ্ধ বাংলাদেশের দিকে এগিয়ে যেতে চাই, তাহলে সবচেয়ে বড় মাধ্যম হলো নির্বাচন। এখন যারা বলেন যে সংস্কার ছাড়া নির্বাচন হবে না, আমি আজকেও দেখলাম সংস্কার শেষ না হলে নির্বাচন হবে না। সংস্কার শেষ হতে তো 200 বছরও শেষ হবে না, তাহলে কি 200 বছরের নির্বাচন হবে না? তাহলে কি মনে হয় নির্বাচনটা শঙ্কার মধ্যে পড়তে যাচ্ছে কিনা? আমি মনে করি এই ধরনের বক্তব্য দেয়া
মানুষকে বিভ্রান্ত করা, জনগণকে বিভ্রান্ত করা এবং এই গণ অভ্যুত্থানের চেতনা বিরোধী আমি মনে করি। কারণ নির্বাচনই সকল সমস্যার সমাধানের যেহেতু একমাত্রই উপকরণ গণতান্ত্রিক বাংলাদেশে। যদি এটা রাশিয়া হতো, যদি উত্তর কোরিয়া হতো, যদি ইরান হতো, যদি আফগানিস্তান হতো, তাহলে অন্য বিষয় ছিল। বাংলাদেশটা তো গণতান্ত্রিক বাংলাদেশ, আমরা জনগণের ক্ষমতায়নে বিশ্বাস করি। অতএব সকল সমস্যার সমাধানের রাস্তা হলো নির্বাচন। অতএব নির্বাচনের পরিবেশ যারা নষ্ট করতে চায়, আমরা বলবো তাদের উদ্দেশ্য ভালো নয়, দেশপ্রেমের উদ্দেশ্য তাদের মধ্যে নেই। ধন্যবাদ। আমি জনাব মুজিবুর রহমান মঞ্জু আপনার কাছে আসতে চাই। একটি সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা করা হয়েছে সরকারের পক্ষ থেকে। আবার কেউ বলছে যে জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া নির্বাচন বা কাউকে ক্ষমতা আসতে দেওয়া হবে না এবং ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, এই ধরনের কথা আমরা শুনছি। নির্বাচন কি শঙ্কায় পড়তে যাচ্ছে বলে মনে হচ্ছে? ধন্যবাদ ফখরুল। এখানে আজম ভাই আছেন, ডক্টর হাসনাত সহ দর্শকদেরকে শুভেচ্ছা। আমি ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে সংশয় দেখি না, কিন্তু ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচন নিয়ে আমি সংশয় দেখি। কারণ আসলে আমরা নির্বাচনের ঘোষণাটা কার কাছ থেকে চেয়েছিলাম? আমরা তো এতদিন পর্যন্ত চেয়েছিলাম, বা বিএনপি যেটা চেয়েছিল বা অন্যরা যেটা চেয়েছিল, সেটা হচ্ছে একটা সুস্পষ্ট রোডম্যাপ। তো ডক্টর ইউনূস একটা রোডম্যাপ দিয়ে দিয়েছেন এবং অ্যাকর্ডিংলি আমরা দেখলাম যে ইলেকশন কমিশনও কিন্তু সেইভাবেই তাদের প্রস্তুতি তারা এগিয়ে নিচ্ছেন। এখন যারা নির্বাচনের ব্যাপারে বলছেন, তারা আসলে কি বলছেন? তারা বলছেন জুলাই সনদের বাস্তবায়ন লাগবে, সংস্কার করতে হবে। জুলাই সনদের জায়গাটা তো আমরা একটা কনসেন্ট্রেটেড জায়গায় চলে আসছি। 20টার মধ্যে আমরা প্রায় আপনার 11টার ক্ষেত্রে বা 12টার ক্ষেত্রে আমরা একমত হয়েছি, 8টার জায়গায় একটা নোট অফ ডিসেন্ট আছে। এখন ধরেন আমি যদি মনে করি যে বিএনপি সিরিয়াসলি কনসার্ন অ্যাবাউট দি ইলেকশন, কারণ আমরা বিএনপিকেই বলতে দেখি যে নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র হচ্ছে বা নির্বাচন আটকে যাওয়ার সম্ভাবনা আছে, সেই আশঙ্কাটা কি? সেই আশঙ্কাটা তো হচ্ছে মানে এই 12টা বা 20টা পয়েন্ট নিয়েই তো না। এই যে যখন বলা হয় যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, তখন কি আশঙ্কা থাকে কি? না, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, ফেব্রুয়ারিতে নির্বাচনের আমরা বাধাগ্রস্ত করব বা আমরা হতে দিব না, এই ধরনের যত ধরনের আলাপ আছে, সবগুলোর ভিত্তি কি? ভিত্তি তো একটাই, যে সংস্কার এবং সনদ। যেটা নাহিদ ইসলাম স্পষ্ট করে বলেছেন, আপনার কথাতেই বুঝলাম যে উনি বলেছেন যে আমরা ঠিক আছে ডিক্লারেশন বা প্রক্লামেশনটাকে মেনে নিলাম, কিন্তু সনদের ব্যাপারে কোনো ছাড় দেব না। সনদের ব্যাপারে এখন বিতর্কটা কোথায় এসে দাঁড়িয়েছে? সনদের ব্যাপারে বিতর্কটা যে জায়গায় এসে দাঁড়িয়েছে, সেই জায়গাটার কথা হচ্ছে এই সনদের যেই জায়গাটা, যে 20টা পয়েন্ট বা 19টা পয়েন্ট ঠিক হয়েছে, সেটা বাস্তবায়নটা কিভাবে হবে? ঠিক আছে, এখন আমাদেরকে যে প্রপোজালটা দেওয়া হয়েছে আপনার এই ঐক্যমত কমিশন থেকে, সেটা হচ্ছে মানে পার্লামেন্ট নির্বাচনের পরে 2 বছরের মধ্যে সেটা বাস্তবায়ন করবে। তো কথা হচ্ছে যে যদি আমি একমত হয়ে যাই, আমি 2 বছর লাগাবো কেন বাস্তবায়ন করতে? আমি সনদ নিয়ে নিশ্চয়ই আমি সনদ নিয়ে আপনার কাছে আসবো। আমি এই যে আপনি বললেন যে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিয়ে আপনার মধ্যে একটি শঙ্কা আছে, সুষ্ঠু পরিবেশ বা শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতে রাজনৈতিক দলগুলোর ভূমিকা কতটা? হ্যাঁ, অসম্ভব ভূমিকা, সবচেয়ে বড় ভূমিকা রাজনৈতিক দলগুলোর। এখানে 3টা পার্টির ভূমিকা গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে রাজনৈতিক দল হিসেবে বিএনপির ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ আমি আপনাকে বলি। প্রথম কথা হচ্ছে বিএনপি দীর্ঘ সময় থেকে, যদি 2014 থেকে ধরি, আমি 14, 18, 2024 3টা নির্বাচনে বিএনপির পজিশন কি ছিল? বিএনপি একটা প্রবাবল একটা দল আকারে ছিল যে সে জিততে পারে, যদি একটা ফেয়ার ইলেকশন হয় বিএনপি উইল বি দ্য on the total election. তো এখন বিএনপিকে ভয় পেয়েই তো আওয়ামী লীগ ইলেকশনটাকে একটা চুরির, ডাকাতির, রাতের ভোট সব করেছে। তাহলে বিএনপি কিন্তু গত 15 বছর ধরে তার একটা ক্ষমতায় আসার সম্ভাবনা ছিল, তাকে আসতে দেওয়া হয় নাই। সো এখন হচ্ছে হাইলি বিএনপির একটা এক্সপেকটেশন তৈরি হয়েছে। এটা যেমনি একটা পজিটিভ, সাথে সাথে এটা একটা থ্রেটও তৈরি করেছে। সেই থ্রেটটা কি? সেটা হচ্ছে এবারেই বিএনপির সবচেয়ে বেশি প্রার্থী হবে। আপনি দেখবেন বিএনপির বেশি পরিমাণে প্রার্থী হতে চাইবে, কেন অনেক বয়স্ক লোকেরা জমে গেছেন। মানে আজম ভাই এর আগে হয়তো এককভাবে প্রার্থী ছিলেন ওনার এলাকায়, এখন কিন্তু ওনার 2-3টা প্রতিদ্বন্দ্বী তৈরি হয়ে গেছেন। সো বিএনপিকে প্রথমত ফেস করতে হবে একটা ইন্টারনালি তার প্রার্থীতা ঠিক করার একটা। এরপরে বিএনপি নিজেই একটা জিনিস বলেছে যে সে একটা
অ্যালায়েন্স করতে চায়, সে একটা ন্যাশনাল গভর্নমেন্ট করতে চায়, ফলে তাকে একটা অ্যালায়েন্সের হিসাবে যেতে হবে। জি, আমি একটু ছোট্ট করে প্রশ্ন করি যে আপনি বলছেন যে আওয়ামী লীগ নির্বাচনকে বাধাগ্রস্ত করেছে বিএনপিকে ঠেকানোর জন্য, এখন কি বিএনপি নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে কিনা রাজনীতিতে? ছোট্ট করে যদি বলেন। আওয়ামী লীগ নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চাইবে, কারণ আওয়ামী লীগের একটা বিরাট ভোট ব্যাংক আছে। মানে আমরা এর পর্যন্ত যত জরিপে দেখেছি আওয়ামী লীগকে কেউ সেকেন্ড বা থার্ড পজিশন দেখিয়েছে। এখন কি চাচ্ছে কিনা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে? হ্যাঁ, অবশ্যই চাইবে। আওয়ামী লীগ চাইবে না কেন? আওয়ামী লীগ না চাওয়াটাই তো অস্বাভাবিক। আওয়ামী লীগ কোন ফর্মে ইলেকশনটাকে বাধাগ্রস্ত করবে সেটা হচ্ছে আমাদের দেখার বিষয়। আমি আপনাকে শর্ট ভার্সনে বলি, আপনি সময় বেশি দিতে চাচ্ছেন না আমাকে, বুঝতে পারছি আমি। প্রথম হলো যে এই ইলেকশন কেন আমি বললাম যে এটা একটা ফেয়ার ইলেকশন হওয়ার ক্ষেত্রে সংশয়, সেটা হচ্ছে বিএনপির মধ্যে একটা গন্ডগোল তৈরি হতে পারে ইলেকশনকে নিয়ে, এবং সেই গন্ডগোলটা আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি কিভাবে ফেস করবে সেটা একটা প্রশ্ন দাঁড়াবে। নাম্বার 2 হচ্ছে বিভিন্ন জায়গায় প্রতিদ্বন্দ্বীদের মধ্যে যে টেন্সটা আমরা এখন থেকে দেখতে পাচ্ছি, উত্তেজনাটা দেখতে পাচ্ছি, সেই উত্তেজনাটা প্রশাসন কিভাবে ট্যাকল করবে, বা বিএনপি নিজে থেকে এটাকে থামাতে পারবে কিনা। ধরেন বিএনপির প্রতিদ্বন্দ্বী কোথাও দেখা গেলো জামাত, কোথাও দেখা গেলো একটা অ্যালায়েন্স, কোথাও দেখা গেলো এনসিপি অ্যালায়েন্স, যেটা আমরা শুনতে পাচ্ছি যে বিএনপির বিরুদ্ধে একটা অ্যালায়েন্স হতে পারে। আবার এই সমস্ত অ্যালায়েন্স দেখা যাবে যে বিএনপির যারা নমিনেশন থেকে বাদ পড়বে তারাও গিয়ে ওই অ্যালায়েন্সে জয়েন করতে পারে। ফলে এই ধরনের কিছু মানে প্র্যাকটিক্যাল থ্রেট ইলেকশনে দাঁড়াবে। সেই থ্রেট হতেই পারে, সেটা সমস্যা না, কিন্তু আমার আশঙ্কা হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী যারা এখন দায়িত্ব পালন করছেন তারা এখানে প্রপারলি হ্যান্ডেল করতে পারবেন কিনা, বা ইলেকশন কমিশনকে আমার ওই পরিমাণ দক্ষ, স্মার্ট এন্ড এনার্জেটিক মনে হচ্ছে না। ধন্যবাদ। আমি একটু যেতে চাই অধ্যাপক ডক্টর হাসনাত আলী আপনার কাছে, যে নির্বাচন বাধাগ্রস্ত হলে আসলে কি ক্ষতি হতে পারে, একটু 2 মিনিটে যদি বলেন। 2 মিনিটে? ধন্যবাদ আপনাকে। বিষয়টা হলো, দেখেন, নির্বাচন বাধাগ্রস্ত হবে কেন? নির্বাচনের জন্য দীর্ঘ সংগ্রাম, দীর্ঘ লড়াই, এবং আজকে যে কথাগুলো এখানে হচ্ছে, সংস্কার, সনদ বাস্তবায়ন করবেন না, কে করবে? সরকার করবে। তো সরকারটা কি আছে? নির্বাচিত সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, তাদের অন্তর্বর্তীকালীন কিছু দায়িত্ব আছে, তার বাইরে তো তারা চাইলেই যাইতে পারবেন না। তাহলে বাস্তবায়ন করতে হলে একটা সরকার লাগবে। তারপরে নির্বাচন হবে না, আপনি ক্ষমতায় যেতে দেবেন না, প্রকাশ্যে বলে বেড়াচ্ছেন, যদিও এগুলো গণতান্ত্রিক কোনো ভাষা নয়, এবং এই ভাষা শেখ হাসিনা বলতো গত 18 বছর, আমরা শুনতাম। তো এখনো যদি একই ভাষা শুনি, এই 1402 জন মানুষের রক্তের ওপরে দাঁড়িয়ে যে বিপ্লবের কথা আমরা বলছি, সে চেতনার জায়গাটা কি ছিল? একটা বৈষম্যহীন বাংলাদেশ। তারপরে যারা ভোট দিতে চায় তাদেরকে ভোট দিতে দেবেন না, নির্বাচন বন্ধ করবেন। আপনি যারা ভোট দিয়ে সরকার ক্ষমতায় যেতে চায়, যারা দীর্ঘদিন ধরে, আমার মঞ্জু ভাই বলছেন 18 বছর ক্ষমতায় যেতে দেয়নি বিএনপিকে, যে দলটি মনে করে বা পাবলিক মনে করে নির্বাচন হলে ক্ষমতায় যাবে, তাদেরকে কি পাগলা কুত্তা কামড়াইছে বিএনপিকে যে তারা গন্ডগোল করবে, ভোটকে ব্যাহত করবে? তারা তো চাইবে বরং সর্বোচ্চ স্যাক্রিফাইস করে তারা তো চাইবে যে নির্বাচনটা সুষ্ঠু হোক, পার্টিসিপেটরি হোক, সবাই অংশগ্রহণ করুক, জোট হোক, মহাজোট হোক, ঐক্য হোক, যা হয় হোক, ভোটটা হোক। কারণ এই ভোট তো দেশের মানুষ 18 বছর দিতে পারেনি। তাহলে আপনি সংস্কার কে চায় না এই দেশের? বিএনপি সংস্কার চায়। মঞ্জু ভাই এখানে বলছেন আসার আগে 19টা নয়, 81টি পয়েন্টে, দফায় সমস্ত রাজনৈতিক দল ঐক্যমত্য হয়েছে। কিছুক্ষণ আগে শুনছিলাম 81টি দফায় আলোচনা, কত যত সব মিলে 20টা তো ছিল বোধহয় শেষ পর্যায়ের আলোচনার ইস্যু, তার মধ্যে তো অনেকগুলো হয়েছে, কিন্তু সার্বিকভাবে বোধহয় 131 না 32টা ইস্যু ছিল এই ঐক্যমত্য কমিশনের আলোচনায়। আমি দেখলাম যে 81টি বিষয়ে ঐক্যমত্য হয়েছে। আপনি এর চেয়ে কি বেশি আশা করেন? আমি বলবো সবকিছু আমার আজম ভাই মেনে নেবেন, বা আজম ভাই বলবেন উনি সবকিছু মেনে নেবেন, এটি তো গণতন্ত্র নয়, এটা তো স্বৈরতন্ত্র, যে আমার কথা আপনাকে মানতে হবে। আপনি যদি গণতন্ত্রের কথা বলেন, তাহলে মানুষ যে জায়গায়, সংখ্যাগরিষ্ঠ মানুষ যে জায়গাগুলোতে এক ঐক্যমত্য হবে, আপনি সনদের অন্তর্ভুক্ত করে বাস্তবায়নের পদ্ধতি নির্ধারণ করেন। 2, যেখানে ঐক্যমত্য হচ্ছে না, আপনি আপনার নির্বাচন ম্যানিফেস্টোতে সেই কথাগুলো বলেন, লেখেন যে আমরা এই সংস্কারগুলো করতে চেয়েছিলাম, বিএনপি রাজি হয়নি, বিএনপিকে ভোট দেন না, আমাকে ভোট দেন। এবি পার্টির বিরুদ্ধে লেখেন, এবি পার্টি লেখুক যে জামাত ইসলাম এই সংস্কার করতে চেয়েছিল, আমরা রাজি হইনি, কারণ রাজি হলে দেশের এই ক্ষতিগুলো হতো। জনগণকে ডিসাইড করতে দেন। কনস্টিটিউশন বলছে রাষ্ট্রের মালিক জনগণ, তাহলে সেই জনগণ দ্বারা নির্বাচিত সরকারের মাধ্যমেই তো আজকের এই সংস্কার বলেন, সনদ বলেন, ঘোষণাপত্র বলেন বাস্তবায়ন করতে হবে। আর একটা জিনিস আপনাকে আমি বলি, আসলে এই যে আমি রাজনীতি করি, আমি রাজনীতির ভাষায় বলছি যে নির্বাচন হবে না, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান
তিনি সুস্পষ্টভাবে জাতির সামনে ঘোষণা করলেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। পরের দিনে লিখিত নির্বাচন কমিশনকে বললেন প্রস্তুতি নাও। তাহলে যে অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা দিলেন যে আমি ছাত্রদের দ্বারা নির্বাচিত সরকার, আপনাদের সবার মনে থাকার কথা, আমাকে ছাত্ররা নির্বাচিত করেছে, তাহলে সেই যে ছাত্ররা নির্বাচিত করলো সেই ছাত্রদের ভাষা যদি একরকম হয়, আর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান অধ্যাপক ইউনূস স্যারের ভাষা যদি একরকম হয়, তাহলে এখানেও তো একটা বিশাল রকমের একটা ফাঁক, এই ফাঁকটা জাতি দেখতে চায় না। আসবো আপনার কাছে, আমি একটু বিরতি থেকে ফিরে এসে প্রিয় দর্শক, আড়াই ল্যাঙ্গুয়েজ চ্যানেল স্কয়ার বার নিবেদিত দেশ সাম্প্রতিক নিচ্ছে ছোট্ট বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। আড়াই ল্যাঙ্গুয়েজ চ্যানেল স্কয়ার বার নিবেদিত দেশ সাম্প্রতিক আরো একবার স্বাগত জানাচ্ছি। আমি অ্যাডভোকেট আহমেদ আজম খান, আপনার কাছে আসি। জুলাই ঘোষণাপত্রে ছাড় দিয়েছি, জুলাই সনদে ছাড় দেওয়া হবে না। এখন আসলে জুলাই সনদ বাস্তবায়ন বা স্বাক্ষরে বাধা কোথায়, সংকটটি কোথায়, কেন স্বাক্ষর হচ্ছে না বা এখানে সংকটটি কি? দেখুন, এই কথাগুলোই কিন্তু গণতন্ত্রের ভাষা না। আমাদেরকে এখন আর ফ্যাসিবাদী তন্ত্রে আমরা নেই, মাফিয়া তন্ত্রকে আমরা বিদায় করে বাংলাদেশটাকে আমরা মুক্ত করেছি, আমরা গণতন্ত্রের যাত্রায় যেতে চাই। সেখানে আবার ওই ফ্যাসিবাদের ভাষায় কথা বললে মানুষ কিন্তু এটাকে ভালোভাবে নেয় না, আমাদের কিন্তু তখন রক্তক্ষরণ হয়। কাজেই গণতন্ত্রের ভাষা এটা না। আমার কথা হলো যে জুলাইতে মানে ঘোষণাতে ছাড় দিয়েছি, সনদ ছাড় দেব না এটা না। সনদে আরো বেশি আলাপ আলোচনা করে আরো তাদের দাবি দেওয়া আরেকটু সন্নিবেশিত করুক, সেটা আলোচনার মধ্য দিয়ে হবে। এই ধরনের কথা বলা মানুষকে আহত করে। আর এই সনদটার বাস্তবায়ন কিভাবে হবে তা নিয়ে তো ডক্টর আলী রিয়াজ বলেছেন যে জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে আমরা বিশেষজ্ঞদের সাথে কথা বলবো, কথা বলে কিভাবে বাস্তবায়ন করা যায় সেই পদ্ধতি আমরা ঠিক করব। তবে আমি মনে করি যে পদ্ধতি ঠিক করুন না কেন, ভিসি সাহেব যেমন বললেন যে নির্বাচিত সরকার ছাড়া কিন্তু জুলাই সনদ বলুন আর সংস্কার বলুন আর বিচার সম্পন্ন বলুন, এগুলো সবই ধারাবাহিকভাবে আপনার নির্বাচিত সরকারে পড়বে। জুলাই সনদে বিএনপি কি ছাড় দিতে চাইছে? জুলাই সনদের জন্য ঐক্যমত্য কমিশনে বিএনপি সর্বোচ্চ ছাড় দিয়েছে, প্রয়োজনে আরো ছাড় দেবে। সবচেয়ে বড় কথা হলো যে আমরা তো রাজপথের সকল রাজনৈতিক দল একত্রিত বসেছি, একত্রিত বসেই তো জুলাই সনদ তৈরির জন্য ঐক্যমত্য কমিশনকে সার্বিক সহযোগিতা করেছি। তাতে করে সবাই কিন্তু বলেছে যে সবচেয়ে বেশি ছাড় দিয়েছে বিএনপি এবং প্রয়োজনে আরো ছাড় দেবে, কারণ বিএনপি চায় গণতন্ত্রের অগ্রযাত্রায় ফিরতে এবং একটা নির্বাচিত সংসদ এবং নির্বাচিত সরকারে ফিরতে, গণতন্ত্রে ফিরতে। সেখানে একটা কথা মঞ্জু ভাই বলেছেন যে বিএনপি কি নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারবে আগামী নির্বাচনে, যে প্রার্থী হবে বিএনপি সেই দিকগুলো কিন্তু খুব সতর্কতার সাথে দেখছে এবং আগামী দিনে যাতে করে সেইভাবে আমরা দলকে একেবারে শৃঙ্খলার মধ্যে রাখতে পারি, সেজন্য আমাদের নেতা জনাব তারেক রহমান তৎপর আছে। অসংখ্য ধন্যবাদ। আমি জনাব মুজিবুর রহমান মঞ্জু আপনার কাছে আসি। জুলাই সনদ বাস্তবায়নের বাধা কোথায়? এখন আসলে জুলাই সনদেই কি আটকে আছে সবকিছু? জুলাই সনদ তো শেষ হয়ে গেছে, মানে একটা ফ্রেমওয়ার্ক দাঁড়িয়ে গেছে। এখন বিতর্কটা হচ্ছে কি নিয়ে, অনেকে আছেন এটা আসলে বুঝেন না, যে বিতর্কটা হচ্ছে এটা ইমপ্লিমেন্টেশনটা কিভাবে হবে। এখন প্রস্তাব যেটা দেওয়া হয়েছে, এই প্রস্তাবটা কেউ গ্রহণ করে নাই যে এটা 2 বছর পরে, মানে 2 বছরের মধ্যে বাস্তবায়ন করবে। প্রস্তাবটা এসেছে যে এটা আপনি দেখবেন যে ওনারা কিন্তু ইয়াদের সাথে, বিশেষজ্ঞের সাথে বসেছেন, বিশেষজ্ঞরা কয়েকটা প্রস্তাব দিয়েছেন। একটা হচ্ছে যে এটা অধ্যাদেশ আকারে বাস্তবায়ন করা যেতে পারে, যে অধ্যাদেশ আকারে, যে এটা কনস্টিটিউশনের পার্ট আকারে থাকবে। যত কিছুই আপনি করেন, এটা তো সত্য কথা যে এটা ইমপ্লিমেন্ট করবে তো পার্লামেন্ট। জি, এখানে হচ্ছে যে এটাকে অন্তর্ভুক্ত করার বিষয়টা, সেটা অধ্যাদেশ আকারে করা যেতে পারে। এটার জন্য গণভোট হতে পারে, এটার জন্য আপনার যদি প্রথম অধিবেশনেও এটা হতে পারে, যে প্রথম অধিবেশনে এটা কি হয়ে যাবে, পাশ হয়ে যাবে। আলোচনা তো সব শেষ, পার্লামেন্টে যে ধরনের আলোচনা হয়, হয়ে যেভাবে বিল পাশ হয়, এটা তো সেভাবেই হয়েছে। কারণ আমরা তাহলে এই 29 দিন ধরে কি এক্সারসাইজ করলাম। এখন এইটাকে আপনি যদি বলেন যে ইয়েস আমরা একমত হলাম যে এটা প্রথম অধিবেশনেই এটা পার্ট অফ দি পার্লামেন্ট হয়ে যাবে এবং এটা ইমপ্লিমেন্ট করা হবে, অথবা আপনি যদি বলেন যে ঠিক আছে আমি গণভোট নিয়ে নিলাম,
গণভোটে জনগণ বলল যে জুলাই সনদ কি, এটা জনগণ যদি বলে যে এটা বাস্তবায়নের ম্যান্ডেটরি কনফার্ম, তাহলে এটা হয়ে গেল। অথবা যেটা বলা হয়েছে যে আর্টিকেল 106 এর আন্ডারে যেইটার ভিত্তিতে আমাদের এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে সাংবিধানিকভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে, ঠিক সেম ওয়েতে অ্যাপিলেট ডিভিশনের মতামত নিয়ে আর্টিকেল 106 এর আন্ডারে এটাকে একটা অধ্যাদেশ আকারে মানে প্রধান উপদেষ্টা জারি করে দিতে পারেন, ব্যাস তাহলে হয়ে গেল। বিএনপি যে কথাটা বলছে বাস্তবায়ন তো পার্লামেন্টই করবে, কোনো অসুবিধা নাই, কিন্তু এই জায়গাটা আপনি কিভাবে করবেন? যে এই আলোচনা কি আবার পার্লামেন্টে করবেন? তাহলে 2 বছরের প্রশ্ন কেন আসছে? 2 বছরের ব্যাপারে বিএনপি কেন ইন্ডিকেট করছে? আরেকটা প্রশ্ন যে কথাটা বারবার আসে যে বিএনপি সবচেয়ে বেশি স্যাক্রিফাইস করেছে, এটা একটা ভুল বয়ান। কারণ বিএনপির কমিটমেন্ট ছিল এগুলা। আপনি দেখেন 70 অনুচ্ছেদ বিএনপি কি ছাড় দিয়েছে? না, বিএনপি যেটা বলেছে সেটা নিয়ে আলোচনা করে বিএনপি কোনো ছাড় দেয় নাই। না, বিএনপিরই কমিটমেন্ট ছিল সেগুলা। আচ্ছা, এই যে ছাড় দিবেন কখন আপনি, যেটা আপনার কমিটমেন্ট না। ধরুন আমি আপনাকে বলেছি যে আপনাকে আমি মাস শেষে 2000 টাকা দিব, তো মাস শেষে আমি আপনাকে 2000 টাকা দিব না 190 টাকা দিব, এটা কি ছাড়ের প্রশ্ন না আমার কমিটমেন্ট রক্ষার প্রশ্ন? বিএনপির প্রস্তাবনা ছিল। হ্যাঁ, আপনি দেখেন প্রত্যেকটা বিষয় যে বিএনপি বলেছে যে প্রেসিডেন্ট, মন্ত্রী পরিষদ, প্রধানমন্ত্রী, আইন বিভাগ এদের মধ্যে একটা সমন্বয় করবে, মানে ক্ষমতার ভারসাম্য আনবে। সেটাই তো সনদে আলোচনা হয়েছে যে প্রেসিডেন্টকে আপনি কি ক্ষমতা দিবেন, প্রধানমন্ত্রী আগে যেভাবে হস্তক্ষেপ করতো বিভিন্ন বিভাগ নিয়ন্ত্রণে, সেগুলোর ব্যাপারে তো সনদে আলোচনা হয়েছে। এখানে তো নতুন কিছু আলাদা প্রস্তাব দেওয়া হয় নাই। বিএনপির 31 দফার বাইরে এখানে কোনো আলোচনাই নাই। তাহলে বিএনপি কি ছাড় দেয়নি? না, বিএনপি ছাড় দিয়েছে প্রস্তাবনা। আপনাকে বলি বিএনপি কোনটাকে ছাড় বলছে। সে ফর এক্সাম্পল আমি আপনাকে বুঝাই বলি, বিএনপি তার 31 দফায় লিখেছে যে 70 অনুচ্ছেদে সংশোধন আনা হবে। ঠিক আছে, এখন কি সংশোধন আনা হবে? 70 অনুচ্ছেদে সংবাদ মানে একজন পার্লামেন্টের এমপি কি কিয়া থাকবে, এটা কিন্তু সে ডিটেইলস বলে নাই। এই জায়গায় এসে মানে আমাদের ঐকমত্য কমিশন এই 70 অনুচ্ছেদে কি কি দিবে সেটা নিয়ে আলোচনা তুলেছে। তো এই তুলতে গিয়ে বিএনপি বলছে এটা দিব না, এটা দিব না, সেটা। এখন এটাকে আপনি ছাড়ো বলতে পারেন? এটার উত্তর নিশ্চয়ই অ্যাডভোকেট আহমেদ আজম খান দিবে। আমি একটু যেতে চাই অধ্যাপক ডক্টর হাসনাত আলী আপনার কাছে। একই প্রশ্ন আসলে, জুলাই সনদ নিয়ে রাজনীতি কি ঘোলাটে হচ্ছে? দেখেন, আমি প্রথমেই বলেছিলাম যেখানে সমস্ত রাজনৈতিক দল চুলচেরা বিশ্লেষণ করেছে, প্রত্যেকে রাজনীতি করে। আপনি কেন আশা করেন যে এবি পার্টি বিএনপির সাথে সকল ইস্যুতে একমত হবে? একটা বাড়ির 5 জন সদস্যকে একমত করা যায় না। বিএনপি ছাড় দেয় না, যে কথা বলছেন আপনি এটা একমত কিনা? এগুলো আমি মনেই করি ছাড় বিএনপি দেওয়ার ছাড় দেবে কেন? কেউই ছাড় দেয়নি, বরং সবাই এই জুলাই বিপ্লবের চেতনা, 71-এর মুক্তিযুদ্ধ, স্বৈরাচার বিরোধী আন্দোলন, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং 18 বছরে যে গণতন্ত্রহীন বাংলাদেশ, সেখান থেকে পরিত্রাণের জন্য প্রত্যেকটি রাজনৈতিক দল কন্ট্রিবিউশন করেছে, যেন আগামী দিনে এই ধরনের পরিস্থিতিগুলো তৈরি আর না হয়। ছাড় দেওয়ার প্রশ্ন এখানে আসবে কেন? কি লড়াইয়ের মাঠে নামছেন আপনি ছাড় দেবেন? আপনি তো চান একটা গণতান্ত্রিক বাংলাদেশ। যে বাংলাদেশ প্রফেসরের কথা বলি, উনি যেটা বলছেন ছাড় তো দিবেন, যে আমার ধরুন আমার একটা মগ আছে আমি আপনাকে দিলাম, এটাই তো ছাড়। মঞ্জু ভাই, ছাড় দেওয়ার কিছু নেই, কারণ সবাই তো রাজনীতি, কেউ ক্ষমতায় নেই, এই দলগুলো তো ক্ষমতায় নেই। প্রশ্নটি হলো একটি ভালো বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ, মেধাবীদের বাংলাদেশ এবং গণতান্ত্রিক বাংলাদেশ এবং জনগণ যে রাষ্ট্রের মালিক, সেই মালিকানা জনগণকে ফিরিয়ে দেওয়ার বাংলাদেশ তৈরি করার জন্য এই যে দীর্ঘ আলোচনা এবং আলোচনার মধ্য দিয়ে যে 81টি দফায় ঐক্যমত্য হওয়া গেছে মর্মে আজকে অন্তর্বর্তীকালীন সরকারের ওই ঐক্যমত্য কমিশনের ভাইস চেয়ারম্যান বলেছেন এবং উনি আশা করেছেন যে সবাই এই সনদে স্বাক্ষর করবে। বাস্তবায়নের যে বিষয় একটু ভাই আমি ওনার কথা বলছি, স্বাক্ষর করতেই হবে, আপনি স্বাক্ষর করবেন না কেন? আপনি স্বাক্ষর না করলে নোট অফ ডিসেন্ট দিয়ে আপনি স্বাক্ষর করেন, আপনাকে তো পদ্ধতির মধ্যে আসো। বিএনপি অনেক জায়গায় স্বাক্ষর করেছে কিন্তু নোট অফ ডিসেন্ট দিয়েছে, বলছেন আমি একমত না, আপনারা সিদ্ধান্ত নেন, যেহেতু সংখ্যাগরিষ্ঠতা, মঞ্জু আরো ভালো বলতে পারবেন, কিন্তু ডিসেন্ট দিয়েছে। তা আপনি স্বাক্ষর করবেন এই বিষয়ে আপনার ওই দ্বিমত আছে, এই বিষয়গুলো এরকম হওয়া দরকার, এরকম করে আপনি স্বাক্ষরটা দেন, কেন দেবেন না? গণতন্ত্রের ভাষা তো আমি আগেই বলেছি, সবাই একমত হবে আপনার সাথে, এমনটি আশা করেন কেন? একটু শেষ করে এই যে এখানে বলা হচ্ছে যে বিএনপি 2 বছরের কথা বলছে, ভুল ব্যাখ্যা হচ্ছে। এই 2 বছরে বাস্তবায়ন হবে এটি ঐক্যমত্য কমিশনের প্রস্তাবনা, ইটস নট এ প্রপোজাল অফ দ্য বিএনপি। এই বিএনপি এই ধরনের কোনো প্রপোজাল দেয়নি। আপনি বাস্তবায়ন কিভাবে হতে পারে? আমি মঞ্জু ভাইয়ের সাথে একমত যে পার্লামেন্টের প্রথম অধিবেশনে যেগুলো আপনি এখন অধ্যাদেশ করেন, সবগুলো অধ্যাদেশ আপনি করতে পারবেন না।
আমি আইনের মানুষ না, তারপরেও বলি সব অধ্যাদেশ করা যাবে না, কারণ যেখানে সংবিধান সংশোধনের প্রশ্নগুলো যেগুলো রয়ে গেছে সেগুলো পার্লামেন্টে যেতে হবে। তা পার্লামেন্টে যেতে হলে আইনের খসড়া তৈরি করবেন না, আপনি প্রথম পার্লামেন্টই করে দিলেন, উনি আইনজীবী আছে, তাহলে এই খসড়া করার জন্য আপনি সময় দেবেন না। এই জন্য আমার মনে হয় যে অন্তর্বর্তীকালীন সরকার যেটা বলার চেষ্টা করেছেন যে এই যে আমরা ঐক্যমত্য হইলাম, আমরা এই সনদে স্বাক্ষর করলাম, এটা তো দলিল। এই দলিল অস্বীকার করে ভবিষ্যতে কোন রাজনৈতিক দল রাজনীতি করবে, মানুষ বের করে দেবে রাজনীতির ময়দান থেকে তাদেরকে। এবং সেই সনদটা যদি আমার সামনে থাকে, আগামী 5 বছর পরে তো মঞ্জু ভাইয়েরা, আমার আজম ভাইয়েরা আবার জনগণের কাছে যাবেন, তখন তো ঘরে ঘরে বলবো যে বিএনপি এই যে সনদে স্বাক্ষর করছে বাস্তবায়ন করেনি, মঞ্জু ভাই করছে করেনি, অতএব তাদেরকে বর্জন করেন। শুধু এতটুকু বলি, এখানে ছাড় দেওয়ারও কোনো প্রশ্ন নাই, আবার ওই যে অগণতান্ত্রিক ভাষায় গণতন্ত্রের চর্চা করারও কোনো সুযোগ বোধহয় নাই। আমি শুধু এতটুকু বলতে চাই, সংস্কার প্রয়োজন, সংস্কারের জন্য 81 দফায় ঐক্যমত্য হয়েছে, সংস্কারের জন্য ঘন্টার পর ঘন্টা মঞ্জু ভাইয়েরা বসে ঐক্যমত্য কমিশনের সাথে কথা বলেছেন, সরকার তার সর্বোচ্চটা দিয়ে ধৈর্য দিয়ে ঐক্যমত্য কমিশন সাহসিকতার কাজ করেছেন, তারা একটা জায়গায় এসেছেন। আমি রাজনৈতিক দলকে অনুরোধ করব যে কি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করার জন্য সরকারকে সহযোগিতা করুন, ঐক্যমত্য কমিশনকে সহযোগিতা করুন, সকল দাবি বাস্তবায়ন হবে এক বৈঠকের মধ্যে, এমনটি আশা না করে বরং আগামী নির্বাচিত সরকারের হাতেও কিছু রেখে দেন, যেন তারা যেন সেই কাজগুলো করতে পারে। আরএল অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বার নিবেদিত দেশ সাম্প্রতিক আরো একবার বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, সঙ্গে থাকবেন। দেশ সাম্প্রতিক আরো একবার স্বাগত জানাচ্ছি, আমি অ্যাডভোকেট আহমেদ আজম খান। আপনার কাছে আসি, জুলাই সনদে ছাড় দেয়নি যেটি বলেছে মুজিবুর রহমান মঞ্জু সাহেব, আপনার কি মনে হয় জুলাই সনদে কি ছাড় দেয়নি বিএনপি, কি বলবেন? জুলাই সনদ তো ঐক্যমত্যের ভিত্তিতে হয়েছে, তাহলে ছাড় দেয়নি এই কথাটা আসছে কেন? এই কথাটা তো আসার কোনো সুযোগই এখানে নেই, কারণ জুলাই সনদ ঘোষণা করেছেন কে? এই সরকারের প্রধান উপদেষ্টা, এবং এই সনদ ঐক্যমত্যের ভিত্তিতেই লিখিত হয়েছে। অতএব এই প্রশ্নটাই এখানে আমি মনে করি যে করবার সুযোগ নেই। একটা কথা আপনি বলেছেন, মঞ্জু ভাই বলেছেন যে সংস্কারের প্রস্তাব তো বিএনপি দিয়েছে। হ্যাঁ, এই যে 31 দফা সংস্কারের প্রস্তাব, এখানে সমস্ত কিছু আছে। এখন মঞ্জু ভাই 70 অনুচ্ছেদের কথা বলেছেন, 70 অনুচ্ছেদে যদিও এইভাবে 31 দফায় তো মানে ডিটেলস হলে তো এত বড় বই হবে, কিন্তু এইগুলো ক্যাপশনগুলো দেয়া আছে। তো 70 অনুচ্ছেদে ঐক্যমত্যের ভিত্তিতে আলোচনা করে ওই আপনার সরকারের যে থাকে, অর্থাৎ সরকারের আস্থা ভোট, এই আস্থা ভোট আর আরেকটা হলো আপনার ওই যে বাজেটের অর্থ বিল, এই দুটো ছাড়া সব বিষয়েই সংসদ সদস্যরা স্বাধীন মত প্রকাশ করতে পারবে। নোট অফ ডিসেন্ট দিয়েছে দুটাতে, সেটা হচ্ছে জাতীয় নিরাপত্তা আর একটা সম্ভবত জরুরি অবস্থা। জরুরি অবস্থা তো খুব যৌক্তিক জায়গায় নোট অফ ডিসেন্ট দিয়েছে, এবং 70 অনুচ্ছেদ প্রপারলি গৃহীত হয়েছে। কাজেই এই ব্যাপারে আমি বলবো যে বিএনপি তো বলতে পারতো যা বলবেন সব রাজি, তারপরে ক্ষমতায় গিয়ে বলতো না একটাও মানবো না, তা না। বিএনপি কমিটেড টু দি নেশন, যে না, যে কয়টা মানবো সে কয়টা আমরা বাস্তবায়ন করব। জনগণের সাথে এই অতীত সরকারগুলোর অনেক প্রতারণা হয়েছে, আমরা সেটা করবে না, এবং কমিটেডলি বিএনপি আগামীতে ক্ষমতায় যেতে চায়, রাজনীতিতে থাকতে চায়, জনগণের পাশে থাকতে চায়, স্পষ্ট কথা। ধন্যবাদ। আমরা যারা মুজিবুর রহমান মঞ্জু, আপনার কাছে আসি। রিজভী আহমেদ বলেছেন যে নির্বাচন নিয়ে অনেকে ষড়যন্ত্রে লিপ্ত, আপনিও কি তাই মনে করেন কিনা? না, আমি ষড়যন্ত্র দেখি না। বিএনপি অনেক আগ থেকে এই কথাগুলো বলছে, এবং আপনি জানেন যে প্রফেসর ইউনূস কিন্তু প্রথম থেকেই বলেছেন যে উনি ইলেকশন দিবেন, এবং আমাদের সাথে একটা মিটিংয়ে উনি বলেছেন যে দেখো, আমরা যখন এপ্রিলের বিষয়ে উনি বলছেন এপ্রিলের পরে একদিনও যাবে না, তারপরেও কিন্তু অনেক সন্দেহ সংশয় ছিল। যাই হোক, তখন যারা সন্দেহ সংশয় করেছিলেন, তারা যখন আশঙ্কা করেছিলেন, এখন দেখা গেল কি, আপনার মনে থাকার কথা, খালেদা জিয়াকে যখন দেশের বাইরে পাঠানো হয়েছে তখন অনেকে বলছে এটা ষড়যন্ত্র করে ওনাকে পার করে দেওয়া হয়েছে, কিন্তু উনি তো দেশে ফিরে আসছেন। তখন কিন্তু যারা এই আশঙ্কাগুলো করেছিল তারা কিন্তু নাই। আপনার খেয়াল থাকার কথা, যখন ওই যে রোহিঙ্গা ওখানে একটা ওই যে ইয়ার চুক্তি হয়েছিল না, যে করিডোরের কথা আলোচনা হয়েছিল, তখন বলেছে যে ডক্টর ইউনূস একটা যুদ্ধ বাঁধানোর পরিকল্পনা করছেন, যুদ্ধ বাঁধিয়ে দিলে তো আর ইলেকশন হবে না। তো এই জাতীয় নানা ধরনের আশঙ্কা, নানা ধরনের কথা যেগুলো এসেছে, ওই যে আমরা ছোটবেলায় পড়তাম যে কোন যন্ত্রে
ইলেকট্রিসিটি সাপ্লাই তার কিছু মানে কোন যন্ত্র নয়, তখন আমরা বলতাম যে এটা যন্ত্র নয়, আবার কি ষড়যন্ত্র হচ্ছে কোনো যন্ত্র নয় আর কি। সেই হিসাবে তো ষড়যন্ত্রের জন্য কোনো যুক্তি তর্ক লাগে না, এটা একটা বলে দিলেই হয় যে আমি আশঙ্কা করছি যে এটা হবে না। আমি আবারও বলছি স্পষ্ট করে, হয়তো রিপিটেশন মনে হবে, ইলেকশন ফেব্রুয়ারি যদি না হয়, আর ইলেকশন এর মধ্যে হওয়ার কোনো সম্ভাবনা নাই, এরপরে চলে যেতে হবে ডিসেম্বরে। কারণ আমরা তো এপ্রিলের ব্যাপারে আমরা একমত হই নাই, আমরা এটাকে অপোজ করেছি যে এপ্রিল কখনো ইলেকশনের জন্য উপযুক্ত সময় না। কিন্তু মানুষ বা রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা শঙ্কা আছে। হ্যাঁ, এখন শঙ্কাটা আমি আবারও বলছি, শঙ্কাটা কি নিয়ে? শঙ্কাটা হচ্ছে যে এখানে যারা স্টেক হোল্ডার প্রত্যেকের একটা, যেমন ধরেন বিএনপির যেমন একটা রাষ্ট্র পরিচালনা করেছে, বিএনপি কেন রেসিস্ট করে? আমরা যখন এগুলো বলি বিএনপি কেন, কারণ বিএনপি রাষ্ট্র পরিচালনা করেছে, সে অভিজ্ঞ, সে বুঝে। এখন বিএনপি আমাদেরকে বলতে পারে যে আপনারা তো রাষ্ট্র চালান নাই ভাই, আপনারা কেমনে বুঝবেন যে এটা কি হতে পারে? আমাদের কনসার্নটা কি? আমাদের কনসার্নটা হচ্ছে আমরা এত বড় একটা অভ্যুত্থানের পরে আমরা চেয়েছিলাম যে পুরানো রাজনীতিতে আমরা ফিরে যাব না। পুরানো রাজনীতিটা কি? প্রধানমন্ত্রী যাকে চেয়েছেন তাকে দুদকের চেয়ারম্যান বানিয়েছেন, শেখ হাসিনা চেয়েছেন তার পছন্দ মতো রাষ্ট্রপতি। সেই জায়গাগুলোতে পরিবর্তন আসছে কিনা? এটাই তো সংস্কার। আমরা যেটা বলেছি বাধা থাকার কথা না, আমরা বলেছি রাষ্ট্রপতি গোপন ব্যালটের মাধ্যমে ইলেক্টেড হতে হবে, এটাকে সংস্কার। বিএনপি তো মেনে নিয়েছে। কথা হচ্ছে বিএনপি মেনে নেওয়ার প্রশ্ন কেন? বিএনপি নিজেই তো বলেছে ভাই, আপনারা তো বলেন যে বিএনপি ছাড় দেয় না। এটা আমার তো কথাটা সেখানে, আমার কথা হচ্ছে বিএনপি মেনে নেয়ার কে, যেটা ডক্টর হাসনাত বলেছেন। বিএনপি, আমি সরি টু সে, আমি এটা বিএনপিকে আমি চ্যালেঞ্জ করছি না, আমি বলছি আপনারই তো এটা দায়িত্ব রে ভাই, আপনি তো বলেছেন এটা হতে হবে না। আপনি দেখেন ফখরুল ইসলাম আলমগীর বলেছে দুদক একটা বিএনপি দমন কমিশনে পরিণত হয়েছে। তো বিএনপি দমন কমিশনে পরিণত হয়েছে কেন? কারণ হাসিনার আজ্ঞাবহ ছিল বলেই তো হয়েছে। আমরা তো এই জন্য চাচ্ছি যে দুদক আর কারো আজ্ঞাবহ হবে না। ধন্যবাদ। দুদক যদি হাসিনার বদলে আজম ভাইয়ের আজ্ঞাবহ হয়, সেটা তো আমরা চাই না, এবং সেটা আজম ভাইও চান না, কারণ এই এটাই তো আমাদের। ধন্যবাদ। ধন্যবাদ। আমি একটু অধ্যাপক ডক্টর হাসনাত আলী স্যার, আপনি একজন শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং আপনি উপাচার্য নওগাঁ বিশ্ববিদ্যালয়। শিক্ষাঙ্গনে আমরা লক্ষ্য করছি সম্প্রতি অশ্লীল স্লোগান রাজনীতিতে শিক্ষার্থীরা দিচ্ছে, এটা আসলে কি? এটা অবক্ষয় বলবেন? এটা অবক্ষয় কেন? পছন্দ ধরেছে। আপনি অবক্ষয় এত ভদ্র ভাষায় ব্যবহার করতে পারেন নাকি? আপনি একটা পার্টিকুলার দলের সমালোচনা করতে পারেন, তার নেতাকে নিয়ে সমালোচনা করতে পারেন। আমি শেষ করছি, নেতাকে নিয়ে সমালোচনা করতে পারেন, তাদের কর্মকাণ্ডকে নিয়ে আপনি সমালোচনা করেন, মিছিল করেন, মিটিং করেন, কোনো আপত্তি আমার নাই। কিন্তু প্রথম মিটফোর্ড ঘটনার পরে যে শব্দ চয়ন করা হলো, যে নেতা 18 বছর নির্যাতিত হয়ে পঙ্গুত্ব বরণ করে এখনো দেশের বাইরে অবস্থান করছেন, এই ভাষাটা শুনবো 24-এর পরে। আমি যদি প্রশ্ন করি, এই জন্য কি রাস্তায় ছাত্র বন্ধুদের পাশে দাঁড়িয়ে স্লোগান দিয়েছিলাম? আমি যদি প্রশ্ন করি যে এই বাংলাদেশ দেখার জন্য কি আমার ছাত্র, আমার নিজের ক্লাসের ছাত্র চোখে গুলিবিদ্ধ হয়ে চিরদিনের জন্য অন্ধত্ব বরণ করেছে এই স্লোগান শোনার জন্য? জীবনেও যেতাম না। যে মাটি তার সন্তানকে মিছিলে পাঠিয়েছিল, এই সন্তানের মুখ থেকে যদি এই ধরনের অশ্রাব্য গালি শুনতে হবে, ওই মাটি কখনো তার সন্তানকে ওই মিছিলে পাঠাতো না। সেদিন দেখলাম 1, 2, 3, 4, কেন ভালো কোনো শব্দ দেয় না? এদের পেছনে কারা? এদের পেছনে কারা সেটি খুঁজে বের করা দরকার। এরা 24 নয়, 71 নয়, 90 নয়, 69 নয়, ভাষা আন্দোলন নয়, মায়ের ভাষায় যে অশ্রাব্য শব্দ ব্যবহার করে, এই শিক্ষাঙ্গনের শিক্ষক হিসাবে আমার তো লজ্জায় মাথাটা হেট হয়ে শেষ করতে হবে। পরিত্রাণ চাই। আর পরিত্রাণ চাইতে হলে মঞ্জু ভাইদের মতো নেতারা যারা একসময় ছাত্র রাজনীতি করতেন, স্লোগান দেননি? একটি অত্যন্ত বড় সংগঠনের সভাপতি ছিলেন, দিয়েছেন তো স্লোগান। কখনো কি তাদের মুখে সমস্ত স্লোগান শুনেছি? তা আজকে যারা ছাত্ররা স্লোগান দেয় সাধারণ ছাত্রদের নামে, সেই অসাধারণ ছাত্রদের পেছনের শক্তিটি কোথায়, যারা তাদের মুখ দিয়ে এই সমস্ত স্লোগান অশ্রাব্য গালিগালাজ দিচ্ছে? এটি বন্ধ হওয়া উচিত, এবং যারা দেয় তাদেরকে খুঁজে খুঁজে বের করে, অসংখ্য ধন্যবাদ, তাদের মাস্টার মাইন্ড কারা, তাদেরকেও খুঁজে বের করে দেওয়া। অসংখ্য ধন্যবাদ অধ্যাপক ডক্টর হাসনাত আলী, মুজিবুর রহমান মঞ্জু এবং অ্যাডভোকেট আহমেদ আজম খান, তিনজনকে আবার ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আরএল অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বার নিবেদিত দেশ সাম্প্রতিক কাজ এখানে শেষ করছি। আবারও দেখা হবে আগামীকাল একই সময় অন্য কোনো অতিথিদের নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।